ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় জীবন সংগঠনের স্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিকে 4টি এককে ভাগ করা হয়েছে। প্রথম এককটি হচ্ছে জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য, দ্বিতীয় এককটা হলো কোষ, তৃতীয় একক হলো কলা, যেখানে উদ্ভিদ কলা এবং প্রাণী কলা নামক দুটি উপ একক আছে। তারপরে চতুর্থ একক হলো মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ। আমরা প্রথম যে এককটা আছে জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য, এই জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে জীবদেহ গঠনে বা জীবদেহের বিভিন্ন জৈবনিক ক্রিয়ার জন্য, বিভিন্ন জৈবনিক ক্রিয়া বলতে শ্বসন, রেচন, জনন, বৃদ্ধি, পরিপাক ইত্যাদি ইত্যাদি, তাহলে বিভিন্ন জৈবনিক ক্রিয়ার জন্য যে সমস্ত যৌগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। এক অজৈব যৌগ এবং 2 নম্বর হলো জৈব যৌগ। তাহলে যে অজৈব যৌগ, এই অজৈব যৌগগুলো আবার 5 রকমের হয়। তাহলে দেখো, জীবদেহে যে সমস্ত অজৈব যৌগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হলো জল, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক, লবণ এবং অজৈব গ্যাস। তাহলে এই 5 রকমের হয়। এবার আমরা দেখে নেব যে এই যে 5 রকমের অজৈব যৌগ, এই অজৈব যৌগগুলো জীবদেহে কী কী ভূমিকা পালন করে। প্রথমেই আমরা দেখে নেব জীবদেহে জলের ভূমিকা। তাহলে জীবদেহে জলের ভূমিকা দেখো, যে 1 নম্বর হচ্ছে যে জীবকোষের প্রধান দ্রাবক হিসেবে জল কাজ করে। তাহলে জল হচ্ছে সার্বজনীন দ্রাবক, আমরা জানি। তাহলে জীবকোষের প্রধান দ্রাবক হিসেবে জল কাজ করে। 2 নম্বর হলো জল কোষের প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে। 3 নম্বর হলো জল বীজের অঙ্কুরোদ্গমের জন্য অপরিহার্য উপাদান। বীজের যখন অঙ্কুরোদ্গম ঘটে তখন জলের উপস্থিতি ছাড়া বীজের অঙ্কুরোদ্গম সম্ভব নয়। 4 নম্বর হলো উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান হলো জল। তাহলে কাঁচামাল রূপে যে দুটো পদার্থ ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল, তার একটা উপাদান হলো জল। তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান হলো জল। এবং 5 নম্বর হলো যে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য পরিবহনের জন্য জল মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যটা ফ্লোয়েম কলার মধ্য দিয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বাহিত হয় জলের মাধ্যমে। বোঝা গেল? এবার দেখো, অজৈব যৌগ হিসেবে জীবদেহে অ্যাসিডের ভূমিকা কী। তাহলে কিছু অ্যাসিড আছে, অজৈব অ্যাসিড আছে, যারা জীবদেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীদের পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে খরিত HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গৃহীত খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত করে এবং খাদ্যকে আম্লিক করে তোলে। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে যে HCl খরিত হয় বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, সেটি খাদ্যবস্তুর সঙ্গে মিশে থাকা বিভিন্ন জীবাণু বা কোনো বিজাতীয় বস্তু, সেই বিজাতীয় বস্তুগুলোকে ধ্বংস করে এবং খাদ্যকে আম্লিক করে তোলে, যেন খাদ্যটা ভালোভাবে উৎসেচক দ্বারা পাচিত হতে পারে। তাহলে দেখো, এই পয়েন্টটা থেকে আবার শর্ট কোশ্চেন কী আসতে পারে? শর্ট কোশ্চেন এরকম আসতে পারে যে পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? উত্তর অক্সিনটিক কোষ। আবার এরকম প্রশ্ন হতে পারে HCl মানবদেহের কোন অঙ্গ থেকে খরিত হয়? উত্তর হবে পাকস্থলী। আবার এরকম হতে পারে যে মানবদেহে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর কাজ কী? তখন আমরা বলবো যে গৃহীত খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত করা এবং খাদ্যকে আম্লিক করে তোলা। তাহলে একটাই পয়েন্ট থেকে আমি বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন পাচ্ছি, আবার সেই পয়েন্টটাকে আমি ব্রড কোশ্চেনেও কাজে লাগাতে পারছি। 2 নম্বর দেখো, H2CO3 বা কার্বনিক অ্যাসিড রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। রক্তে কী হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো কলাকোষে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের জলের সঙ্গে যখন যুক্ত হয় তখন তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে এই কার্বনিক অ্যাসিড যখন উৎপন্ন হয়, কার্বনিক অ্যাসিডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। 3 নম্বর দেখো, পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের মাধ্যমে ATP উৎপাদনে সাহায্য করে। এই পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে যখন প্রবেশ করে, ক্রেবস চক্রে প্রবেশ করে ওখানে বিভিন্ন রকমের NADH বা GTP উৎপাদন করে। সেই NADHগুলো আবার প্রান্তীয় শ্বসনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এর মাধ্যমে ATP উৎপাদন করে। তাহলে আমরা
জিস্টটুকু এরকমভাবে লিখে দিতে পারি যে পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের মাধ্যমে এটিপি উৎপাদনে সাহায্য করে। কিন্তু শর্ট কোশ্চেন যদি আসে যে পাইরুভিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়, তখন মনে রাখবে যে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে উৎপন্ন হয়। এবং এই পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের পাইরুভিক অ্যাসিডের কাজ কী মানবদেহে, তখন তুমি এই কাজটা বলে দিতে পারবে যে ক্রেবস চক্রের মাধ্যমে এটিপি উৎপাদন করে। ঠিক আছে। আবার 4 নম্বর পয়েন্ট দেখো, H3PO4 বা ফসফরিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ সংশ্লেষে অংশগ্রহণ করে। তাহলে ডিএনএ বা আরএনএ সংশ্লেষে ফসফরিক অ্যাসিডের যে ফসফেট মূলক আছে সেই ফসফেট মূলকটা অংশগ্রহণ করে। তাহলে এইরকমভাবে আমরা একটা ব্রড কোয়েশ্চেনের মধ্যেই বিভিন্ন রকমের শর্ট কোয়েশ্চেন পেতে পারি। তাহলে এই হচ্ছে মানবদেহে বা জীবদেহে অজৈব অ্যাসিডের ভূমিকা। এবার দেখো জীবদেহে ক্ষার এবং ক্ষারকের ভূমিকা কী। দেখো ক্ষার ও ক্ষারকের ভূমিকা হচ্ছে যে জীবদেহের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ক্ষার আর ক্ষারক। 2 নম্বর হচ্ছে বিভিন্ন পাচক উৎসেচকের যেমন ট্রিপসিনের ক্রিয়াশীলতা বৃদ্ধি করে, কারণ ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে কাজ করে। তাহলে যে সমস্ত উৎসেচক ক্ষারীয় মাধ্যমে কাজ করে তাদের ক্রিয়াশীলতাকে বৃদ্ধি করে এই ক্ষার বা ক্ষারক। ঠিক আছে। তারপরে এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে পাকস্থলী থেকে ক্ষরিত পেপসিন আম্লিক মাধ্যমে বেশি কাজ করে। সেই জন্য দেখো পাকস্থলী থেকে যখন HCl ক্ষরিত হয় তখন খাদ্যবস্তুকে এই পেপসিন খাদ্যবস্তুকে পাচিত করতে পারে, ভালোভাবে পাচিত করে। তারপরে এখানে দেখো 3 নম্বর পয়েন্ট যে পিউরিন এবং পিরিমিডিন ক্ষারকগুলি নিউক্লিক অ্যাসিডের উপাদান হিসেবে কাজ করে। তাহলে নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ দুটোতেই পিউরিন এবং পিরিমিডিন এই ক্ষারকগুলো থাকে। এই ক্ষারকগুলো নিউক্লিক অ্যাসিডের উপাদান মানে ডিএনএ এবং আরএনএর উপাদান হিসেবে কাজ করে। তুমি এখান থেকে শর্ট কোশ্চেন পেতে পারো যে নিউক্লিক অ্যাসিডে ব্যবহৃত ক্ষারকগুলির নাম কি। তাহলে আমি পিউরিন পিরিমিডিন বলতে পারি। বড় হয়ে মানে আমরা পরবর্তীতে যখন যাব এখানে তো আমরা তোমার অজৈব যৌগগুলো পড়ছি, যখন জৈব যৌগ পড়ব তখন আমরা এই ক্ষারকগুলোর নাম জানতে পারবো পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনে অ্যাডেনিন গুয়ানিন আছে আর পিরিমিডিনে সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল। এই মোট 5 রকমের ক্ষারক আছে, যার মধ্যে কোনোটা ডিএনএতে থাকে না, আবার কোনোটা আরএনএতে থাকে না। এগুলো আমরা যখন জৈব যৌগগুলো পড়ব তখন সেগুলো আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে জীবদেহে ক্ষার এবং ক্ষারকের ভূমিকা এই 3টা পয়েন্ট লিখলেই হবে। এবার দেখো জীবদেহে লবণের ভূমিকা কি। বিভিন্ন রকমের লবণ উৎপন্ন হয় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে ওই যে লবণ উৎপন্ন হয় সেই লবণ জীবদেহে কী ভূমিকা গ্রহণ করে। আমরা হয়তো খাদ্যের মাধ্যমে বিভিন্ন রকমের লবণ খাই, আবার সরাসরি লবণ খাই, খাদ্য লবণ যেটা সেটা খাচ্ছি আমরা সরাসরি। আবার শাকসবজি বা ফলমূল ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন রকমের খনিজ আয়ন খেয়ে নিচ্ছি। তাহলে সেই খনিজ আয়ন বা খনিজ লবণগুলো মানবদেহে কী কাজ করে বা জীবদেহে কী কাজ করে সেটা দেখো। প্রোটোপ্লাজমের বিভিন্ন প্রকার খনিজ আয়নের উৎস হলো খাদ্যের মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রকার লবণ। তাহলে প্রোটোপ্লাজমে যে বিভিন্ন প্রকার খনিজ আয়ন থাকে তাদের উৎস হচ্ছে খাদ্যের মাধ্যমে গৃহীত বিভিন্ন প্রকার লবণ। সোডিয়াম আয়োডাইড লবণ থাইরক্সিন হরমোন সংশ্লেষে সাহায্য করে। তাহলে থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হলো আয়োডিন, আর এই আয়োডিনটা আয়োডাইড লবণ রূপে কাজ করে। থাইরক্সিন হরমোন উৎপাদনের সময় আয়োডাইড লবণ রূপে থাকে। ঠিক আছে, সেখান থেকে আয়োডিনটা গৃহীত হয় থাইরক্সিনে। তারপর 3 নম্বর দেখো দাঁতের এনামেল এবং হাড়ের উপাদান হিসেবে ক্যালসিয়াম ফসফেট নামক অজৈব লবণ কাজ করে। তাহলে উপাদান হিসেবে কাজ করে, দাঁতের এনামেল ও হাড়ের উপাদান হিসেবে কাজ করে, মানে কথাটা ছুটে গেছে, কাজ করে ক্যালসিয়াম ফসফেট নামক অজৈব লবণ। তাহলে আমরা এখান থেকে শর্ট কোশ্চেন পেতে পারি যে দাঁতের এনামেলে কোন ধরনের লবণ থাকে, ক্যালসিয়াম ফসফেট। আবার আমরা বলতে পারি যে দাঁতের এনামেল গঠনের জন্য 2টি অজৈব উপাদানের নাম বলো, তখন আমরা এখানে বলতে পারি ক্যালসিয়াম ফসফেট, দুটোই অজৈব হিসেবে বলতে পারি। ঠিক আছে, তাহলে এরকমভাবে শর্ট কোশ্চেনগুলো তোমাকে ভেঙে ভেঙে একটু দেখতে হবে। হাড়ের উপাদান হিসেবে ক্যালসিয়াম ফসফেট থাকে, তাহলে হাড়ে ক্যালসিয়াম থাকে। 4 নম্বর দেখো রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্নায়ু স্পন্দন পরিবহনে অংশগ্রহণ করে অজৈব লবণ থেকে প্রাপ্ত সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন। তাহলে এই যে আমরা যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড যেটা খাচ্ছি, দেখো খাদ্য লবণের সংকেত Na
Cl, এটা সাধারণত আয়নিত হয়ে যায় এরকমভাবে Na+ এবং Cl-। তাহলে এই যে সোডিয়াম আয়ন আমরা যেটা খাচ্ছি, এই সোডিয়াম আয়ন ঠিক একই রকমভাবে পটাশিয়াম আয়নে আমরা বিভিন্ন রকমভাবে গ্রহণ করি খাদ্যের মাধ্যমে। তাহলে এই সোডিয়াম এবং পটাশিয়াম আয়নগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে, স্নায়ু স্পন্দন পরিবহন করে। ঠিক আছে, তাহলে শর্ট কোশ্চেন এখান থেকে হতে পারে কি, যে রক্তচাপ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে এমন দুটো আয়নের নাম উল্লেখ করো, সোডিয়াম পটাশিয়াম আয়ন। আবার এই দুটো হচ্ছে ধাতব আয়ন। ঠিক আছে, আবার স্নায়ু স্পন্দন পরিবহনে অংশগ্রহণ করে এমন দুটো ধাতব আয়নের নাম বলো, সোডিয়াম পটাশিয়াম আয়ন, এরকম বলতে পারি। এবার দেখো অজৈব গ্যাসের ভূমিকা, মানে জীবদেহে অজৈব গ্যাসের ভূমিকা কি। অক্সিজেন গ্যাস সবাত শোষণ করে, জীবদেহে শ্বসন বস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। তাহলে জীবদেহে যখন শক্তি উৎপন্ন হয় সেটা এটিপির আকারে উৎপন্ন হয়, এই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। তাহলে এই অক্সিজেন গ্যাস জীবদেহে খাদ্যবস্তু জারণ ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শ্বসনের ফলে বাতাসে ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্ভিদেরা সালোক সংশ্লেষের সময় গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষের একটা কাঁচামাল হলো কার্বন ডাইঅক্সাইড। এর আগে আমরা যখন জলের ভূমিকা পড়ছিলাম তখন বললাম জল হচ্ছে সালোক সংশ্লেষের আর একটা কাঁচামাল। তাহলে আমরা দুটো কাঁচামালের নাম পেয়ে গেলাম 2 জায়গায়। তারপরে দেখো 3 নম্বর, যে নাইট্রোজেন গ্যাস বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে মাটিতে আবদ্ধ হয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উদ্ভিদ দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তাহলে নাইট্রোজেন গ্যাসকে সরাসরি তো উদ্ভিদ বা কোনো জীবই গ্রহণ করতে পারে না, সেটা প্রথমে মাটিতে অজৈব লবণ রূপে মিশে যায় এবং সেখান থেকে তখন মূলের সাহায্যে যখন জল শোষণ করে, ওই জলে দ্রবীভূত হয়ে লবণগুলো উদ্ভিদ দেহে গৃহীত হয় এবং উদ্ভিদ দেহে যখন গৃহীত হলো, তারপরে উদ্ভিদ দেহের ফলের মাধ্যমে সেটা আমরা বা প্রাণীরা উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের মাধ্যমে পেয়ে থাকি, কখনো ফলের মাধ্যমে, কখনো সবজির মাধ্যমে, কখনো পাতার মাধ্যমে ইত্যাদিভাবে আমরা প্রাণীরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অজৈব যৌগ যেগুলো দেখতে পাওয়া যায় জীবদেহে, সেই অজৈব যৌগগুলোর জীবদেহে ভূমিকা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমরা এই যে জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগ প্রধান জৈব যৌগ হচ্ছে তোমার শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড, এই জৈব যৌগগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।